বিশাল এক পাথরখণ্ডের উপর আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে গড়ে উঠেছিল এক আজব দুর্গ। মাটি থেকে ৬০০ ফিট উপরে প্রাচীনকালে সেই দুর্গ কিভাবে নির্মিত হয়েছিল তা নিয়ে বর্তমান পৃথিবীর মানুষজনের কৌতূহলের কোনো শেষ নেই। সেই কৌতূহল আমাদেরও ছিল, তাই দেখতে গিয়েছিলাম শ্রীলঙ্কার বিখ্যাত লায়ন রক। চলতি পথে সুযোগ হয়েছিল শ্রীলঙ্কার খুবই দারুণ এক উৎসবের সাক্ষী হবার। বৃষ্টিতে ভিজে ভিজে দেখেছিলাম শ্রীলঙ্কার ছোট্ট সুন্দর সাজানো গুছানো এক পাহাড়ি শহর। তবে চলুন শ্রীলঙ্কার সেই চমৎকার সুন্দর দিনের গল্পটা আপনাদের শোনাই। গুড মর্নিং। খুবই চমৎকার একটা সকাল, রাতেও বেশ ভালো ঘুম হয়েছে। তো এখন সকাল ৬টার মতো বাজে, আমরা রেডি হয়ে গিয়েছি। আজ আমরা দেখতে যাব এই সিগিয়া বা এই জায়গাটা যে কারণে বিখ্যাত, সেই লায়ন রক দেখতে। লায়ন রক দেখার পরে আমরা চলে যাব নুয়ারাইলিয়াতে। তো যাবার পথে বেশ কিছু সুন্দর জায়গা আছে, সম্ভব হলে সেই জায়গাগুলো আজকেই ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। শ্রীলঙ্কার এই ট্রপিক্যাল ইকো রিসোর্টের ভাড়া বাংলাদেশি টাকায় মাত্র ২৫০০ টাকা। এত কম টাকায় এত সুন্দর একটা রিসোর্ট আসলে ভাবাও যায় না। এই রিসোর্টের বিস্তারিত আমাদের গত এপিসোডে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই রিসোর্টের মালিক খুবই মিশুক একজন মানুষ। আমরা গতকাল আসার পর থেকেই তিনি সুযোগ পেলেই আমাদের সাথে গল্প করছিলেন, বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছিলেন। এক পর্যায়ে তিনি আমাদের বলে বসেন, চাইলে তোমরা আমাদের কিচেনে তোমাদের ট্রেডিশনাল কোনো ফুড রান্না করে আমাদের খাওয়াতে পারো। এরপর কিচেনে রিয়া এই খিচুড়ি, ডিম, আলু ভর্তা, সালাদ ইত্যাদি তৈরি করে, যেটা দিয়ে আমরা গতকাল রাতে ডিনারও করেছিলাম, গরম করে আজকে সকালে ব্রেকফাস্টও করছি। খেয়ে দিয়ে আমরা রিসোর্ট থেকে চেক আউট করি। গুড মর্নিং। Good morning. ওকে, লেটস গো। ট্রপিকারা ইকো রিসোর্ট থেকে সিগরিয়ার লায়ন রকের ডিস্টেন্স ১০ কিলোমিটারের মতো। ঠিক ২০ মিনিটে সুন্দর এই পথ ধরে আমরা পৌঁছে যাই লায়ন রকের পার্কিং এরিয়াতে। পার্কিংয়ের এখানে নামতেই প্রচুর মানুষ আপনাকে ঘিরে ধরবে তাদেরকে গাইড হিসাবে নেওয়ার জন্য। আমার মতো এখানে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইতিহাস সম্পর্কে আপনি জানতে চাইলে জাস্ট গুগলে সার্চ করুন, আর কিভাবে লায়ন রকের উপরে উঠবেন সেটার ইনস্ট্রাকশন খুবই সুন্দরভাবে এই পুরো পথে দেয়া আছে। পার্কিং থেকে একটু সামনের দিকে ২ মিনিট হাঁটলেই হাতের ডানে টিকিট কাউন্টার। লায়ন রক ঘুরে দেখার জন্য ফরেনারদের টিকিট প্রাইস $36, তবে সার্কভুক্ত দেশের জন্য তা $18, অর্থাৎ বাংলাদেশি টাকায় ২২০০ টাকার মতো। তবে টিকিট কাটতে আপনাকে অবশ্যই পাসপোর্ট দেখাতে হবে। দুপাশের গাঢ় সবুজ আর এখনও টিকে থাকা প্রাচীন স্থাপত্যের অংশবিশেষ দেখতে দেখতে কিছুটা সামনে যেতেই প্রথমবারের মতো মৌমাছির চাক সদৃশ সেই বিশাল আকৃতির লায়ন রক আমাদের চোখে ধরা দেয়। পুরো পথে এ ধরনের ছোট ছোট সিঁড়ি দিয়ে আপনি গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন। বিশাল আকৃতির জন্য লায়ন রককে দেখে কাছে মনে হলেও আসলে এখনো অনেকটা পথ হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে যতই সামনে যাচ্ছিলাম ততই লায়ন রকের বিশালতাটা বুঝতে পারছিলাম, আর ভাবছিলাম এত উঁচুতে পায়ে হেঁটে উঠব কিভাবে। মিনিট ১০ হাঁটলাম পার্কিং থেকে টিকিট কাটার পরে। এখানেই মূলত স্টেপগুলো শুরু। তো যেটা জানলাম টোটাল ১২৬৮টা স্টেপ আছে এবং হাইট ২০০ মিটার বা ৬০০ ফিটের কাছাকাছি। ঘন্টা দেড়েক সময় লাগে যদি উঠে যান। অনেকে যদি রেস্ট নিয়ে ওঠে আর কিছুটা বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে।
৬০০ ফিট মানে কিন্তু প্রায় ৬০ তলা একটা বিল্ডিং। এখন ভাবুন, যেখানে ৪-৫ তলা উঠতেই আমাদের খবর হয়ে যায়, সেখানেই ৬০ তলা উঠতে কেমন লাগবে? সেটা ভেবেই হয়তো কিছু দূর পর পর এরকম বসার জায়গা তৈরি করা হয়েছিল। প্রায় ১০০ ফিট উপরে প্রচণ্ড বাতাসে ক্লান্তিটা কমই ছিল, তবে দূরে এই ধরনের ঝুলন্ত সিঁড়ি দেখে ভয়টা কিছুটা বাড়ছিল। এই লায়ন রক ভোর ৫টা থেকে সন্ধ্যা বা বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যত সকালে আসবেন তত ভালো, কারণ পরে রোদ উঠে যায়। উপরে ওঠার পর রোদ থাকলে আসলে কোনোভাবেই জায়গাটা ভালো লাগবে না, এনজয় করতে পারবেন না। আর সময়ের সাথে সাথে ট্যুরিস্ট খুব বেড়ে যায়। সম্ভব হলে, যদি আমরা সেটা পারিনি, আপনারা ভোর ৫টায় রওনা দিয়ে ৬টার দিকে যদি এখানে থাকেন, তাহলে সানরাইজটা দেখতে পারবেন। সানরাইজ দেখে সূর্যোদয়ের পরে আপনারা এখান থেকে নেমে গেলে সবচেয়ে ভালো। তবে আজকে বাতাস আছে, ওয়েদারটা বেশ ভালো, এখন পর্যন্ত গরম লাগছে না বা ঘেমেও যায়নি। তবে হাঁপাচ্ছি সিঁড়িগুলো উঠতে নিয়ে, স্ট্যামিনা তো একটু কম। পাথরের সিঁড়িগুলোতে ভয় না লাগলেও লোহার সিঁড়িগুলোতে আপনাদের একটু ভয় লাগতে পারে, কারণ দুই পাশে রেলিং ছাড়া আর কোনো সাপোর্ট নেই এবং সিঁড়িগুলো বেশ খাড়া। যতই উপরে উঠছি, বাতাস এবং চারপাশের সৌন্দর্য ততই বাড়ছে। উঠতে উঠতে আমরা লায়ন স্টেয়ারকেসে চলে এসেছি। এই সিংহের থাবার জন্যই মূলত এর নামকরণ লায়ন রক হয়েছিল। জানা যায় এখানে পুরো সিংহের মাথাটাও একসময় ছিল, কিন্তু পরবর্তীতে তা ধ্বংস হয়ে গেছে। আবার অনেকের মতে এটা সিংহের নয়, ঈগলের থাবা। তবে যাই হোক, এখান থেকে উপরে ওঠার এই ঝুলন্ত সিঁড়িগুলো দেখে এখন কিন্তু আসলেই আরো ভয় লাগছিল। নিচে তাকালে খবর হয়ে যাচ্ছে অনেক উঁচুতে, ভয় লাগবেই। আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন। আবার এই যে সাথে এতগুলো গিয়ার্স, ক্যামেরা ড্রোন, কষ্ট হচ্ছে। তবে ভিউ সবকিছু ভুলিয়ে দিচ্ছে। অবশেষে ঘণ্টাখানেকে এক্সাইটিং পথটা শেষ করে আমরা চলে যাই লায়ন রকের চূড়ায়। ধ্বংস হয়ে যাওয়া 1000 বছরের পুরনো প্রাসাদের উপরে দাঁড়িয়ে এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। লায়ন রক নিয়ে নানান রকমের গল্প প্রচলিত আছে, তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রাজা কাশ্যপ ৫ম শতকের শেষ দিকে এখানে তার রাজধানী এবং দুর্গ গড়ে তোলেন। একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল, সেই প্রাচীনকালে এত উঁচুতে এই শহর তারা কিভাবে নির্মাণ করেছিলেন, নির্মাণ সামগ্রী এখানে উঠিয়েছিলেন কিভাবে, কি টেকনোলজি ব্যবহার করেছিলেন, সবই কিন্তু আজও রহস্য। চারপাশে চমৎকার ভিউ। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, মানে ঠান্ডা বাতাস, মেঘলা ওয়েদার, খুব একটা রোদ নেই। আর উঠতে ঘন্টাখানেক সময় লেগেছে এবং আসলে খুব বেশি কষ্ট হয় না যদি একটু ব্রেক নিয়ে নিয়ে ওঠা যায়। তাড়াহুড়া করতে গেলে তখন কষ্ট হয়ে যায়। আর স্টেপগুলো
একটু ছোট, মানে পায়ের তুলনায়। তো যখন উঠবেন একটু পাটা দেখে ফেলতে হবে, এতটুকুই আর কি। চমৎকার লাগছে এখানে এসে। লায়ন রকের চারপাশটা সমতলের ঘন জঙ্গল দিয়ে ঘেরা, আর তারপরে দূরে সারি সারি পাহাড়। যেদিকেই তাকাচ্ছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। খুব অবাক লাগছিল, এত বিস্তৃত সমতলের মাঝখানে হুট করে এত বড় পাথর আসলো কিভাবে। কিন্তু বর্তমান পৃথিবীর কারো কাছেই সেই উত্তর নেই। এই সিগিরিয়া বা লায়ন রক কতটা জনপ্রিয় তা ধারণা করা যায় এখানে আসা পর্যটকের সংখ্যা দেখে। বোঝাই যাচ্ছিল সমগ্র পৃথিবী থেকেই পর্যটক এখানে আসেন। উপরে বসে আমরা নিচের যে পথটা ধরে এসেছিলাম সেটাও দেখা যাচ্ছিল, তবে খুবই ছোট। ধ্বংসাবশেষের মাঝে যে ওয়াটার বডিগুলো দেখা যাচ্ছে সেগুলো সেই প্রাচীনকালে নির্মিত হয়েছিল বৃষ্টির পানি সংরক্ষণ করে নানান কাজে ব্যবহারের জন্য। এই লায়ন রক কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলোর একটি। অনেকের মতে এই লায়ন রক প্রাচীন পৃথিবীর অষ্টম আশ্চর্য। লায়ন রকের উপর আমাদের দুর্দান্ত সময় কেটেছিল। আমরা প্রায় 2 ঘন্টা সেখানে বসেছিলাম। তবে আজ যেহেতু আমরা নুয়ারেলিয়া চলে যাব, তাই মন না চাইলেও নেমে আসতে হয়। নামার সময় দূরে দেখা যাচ্ছিল পিদুরাঙ্গালা রক। আপনারা চাইলে 30 মিনিটের একটা হাইক করে পিদুরাঙ্গালার উপর থেকে লায়ন রকের ভিউ দেখতে পারেন, কিন্তু আজ যেহেতু আমাদের সময় নেই, আমরা সেখানে যাচ্ছি না। আমরা যে পথটা ধরে উঠেছিলাম অন্য পথ ধরে নেমে যেতে হবে। ফেরার পথে স্পাইরাল সিঁড়ি দিয়ে আপনারা একটি মিউজিয়ামে যেতে পারবেন। সেখানে ভিডিও করা অ্যালাউ না বলে আপনাদের সেটা দেখাতে পারছি না। আরও দেখতে পারবেন সেই প্রাচীনকালে রাজারা কিভাবে পাথর কেটে তাদের বিশ্রামের জায়গা তৈরি করেছিল। লায়ন রক থেকে নেমেই আমরা ক্যান্ডির পথে যাত্রা শুরু করি। কিছু দূর যেতেই আমাদের চমকে দিয়ে কিছু স্কুলের বাচ্চারা আমাদের পথ আটকে দেয়। প্রথমে কিছুটা অবাক হলেও পরে জানতে পারি শ্রীলঙ্কায় ফোয়া নামে একটা ফেস্টিভ্যাল চলছিল, যেটা উপলক্ষে সমস্ত শ্রীলঙ্কা জুড়ে সব মানুষ রাস্তায় চলাচলকারী অন্য মানুষজনকে খাবার উপহার দিচ্ছেন। হোয়াট ইজ দিস? Belimar. হ্যাঁ, Belimar. হ্যালো। থ্যাংক ইউ। সবাই সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। কি সুন্দর বিষয়, তাই না? দেশ বিদেশ ঘুরে এমন নিত্য নতুন প্রথা, সংস্কৃতি কিংবা ঐতিহ্য সম্পর্কে জানতে সত্যি ভালো লাগে। রাস্তায় গাড়িটা থামিয়েছিলাম গরুর গাড়ি দেখে, বেশ মজা লাগলো। ছোটবেলায় শুনতাম আমাদের দেশেও প্রচলন ছিল, তো শ্রীলঙ্কায় এখনও এটার প্রচলন আছে। মনে হলো ট্যুরিস্টরাই এটাতে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে সময় নেই, থাকলে হয়তো আমরাও একটু এক্সপিরিয়েন্সটা নিতাম। ক্যান্ডি যাবার পথে একটা দোকানে থামলাম। যে মজার বিষয় হচ্ছে আমাদের দেশে কলা তো বিক্রি হয় হালিতে, এই যে এখানে কলা কেজিতে বিক্রি করে ওনারা। হাউ মাচ ফর 1 কিলো বানানা? 200 পার কিলো। For 1 liter diesel in Sri Lankan rupees 370. 370 per liter. Yes, 1 liter. 370. সিগিরিয়া থেকে ক্যান্ডি শহরটা 90 কিলোমিটারের মতো,
আঁকাবাঁকা পথ ধরে 2.5 ঘন্টায় ঘুরি ঘুরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে যাই ক্যান্ডি শহরে। কিন্তু ক্যান্ডি শহরে ঢুকতেই ঝুম বৃষ্টি নেমে পড়ে। আমরা কিন্তু আজ ক্যান্ডি শহরে থাকবো না, এখানে ঘন্টাখানেক ঘুরে আবার নুয়ারাইলিয়ায় চলে যাব। কিন্তু যে পরিমাণ বৃষ্টি, নেমে যে কোথাও যাব সেই পরিস্থিতিও ছিল না। কিন্তু যখন মনে হলো প্রায় 3000 কিলোমিটার দূর থেকে এই শ্রীলঙ্কাকে দেখতে এসেছি, আবার কবে আসা হবে জানি না, তাই বৃষ্টি মাথায় নিয়েই ভিজতে ভিজতে ক্যান্ডি শহরটাকে দেখতে লাগলাম একা। ক্যান্ডির বিখ্যাত টুথ টেম্পল এবং তার পাশের লেকের ধার দিয়ে ঘুরছিলাম। আগেই শুনেছিলাম ক্যান্ডি শহরটা অনেক সুন্দর, কিন্তু কেন যেন মনে হচ্ছিল বৃষ্টির কারণে এখন শহরটাকে আরও বেশি সুন্দর লাগছে। ভিজে ভিজে এই অপূর্ব শহরটাকে দেখছিলাম মন ভরে। দেখতে দেখতে বৃষ্টি কিছুটা কমে যায়। রিয়া গাড়ি থেকে নামে, আমি আর রিয়া যাই টুথ টেম্পল দেখতে। কিন্তু গেটে আমাদের জানানো হয় হিজাব পরা অবস্থায় কোনো মেয়েকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। রিয়া হিজাব খুলেও নি, ভিতরেও যায়নি। আমি আবার একা একা একটু হেঁটে দেখে আসলাম। এই টুথ টেম্পলটা মূলত বিখ্যাত কারণ এখানে গৌতম বুদ্ধের দাঁত রাখা আছে। একদম পুরো ভিজে গেছি, হেঁটে হেঁটে টেম্পলটা দেখে আসলাম। মানে ইচ্ছে ছিল একটু ভিতরে যাবার, কিন্তু কাপড় চোপড়ের যে অবস্থা মনে হচ্ছে না এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে। এই টেম্পলের পাশেই একটা রেস্টুরেন্টে ভেজিটেবল ফ্রাইড রাইস এবং মশালা দোসা দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সারি, যার বিল এসেছিল 900 শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি টাকায় 400 টাকার মতো। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আমি আর রিয়া লেকের পারে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বৃষ্টি থেমে যাবার পরে বুঝলাম চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো ছোট্ট একটা শহর এই ক্যান্ডি। আপনারা যদি শ্রীলঙ্কার সময় নিয়ে আসেন, এই ক্যান্ডিতে একটা রাত থাকতে পারেন। এরপর আমরা রওনা দিয়ে দিই এবং রাত 9টার দিকে নুয়ারাইলিয়া পৌঁছাই। আগামী এপিসোডে আপনাদের শোনাবো আমার দেখা শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি, নুয়ারাইলিয়ার গল্প। শোনাবো পৃথিবীর অন্যতম সুন্দর ট্রেন জার্নি করে কিভাবে নুয়ারাইলিয়া থেকে এল্লা গিয়েছিলাম। সে গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।